সত্যি কথা, মানে অভিনয়ের জানি না, আমি কিচ্ছু জানি না, নাথিং, কিচ্ছু জানি না। আমি গেলাম, আমাকে সাজানো হলো, বসলাম, আমার হাতে একটা স্ক্রিপ্ট দিল, আমাকে বললো এইটা এরকম এরকম এরকম, গিয়ে তুমি বলো, অভিনয় করো। তো এবার যিনি আমাকে কাস্ট করেছিলেন উনি সেদিন ছিলেন ওখানে। তো তারপরে উনি আমাকে একটু পরে ডাকলেন একটা রুমে, বললো যে তোর তো আজকে রয়েছে, সিন রয়েছে, তুই একটু এটা কীভাবে বলবি, ডায়লগটা আমাকে একটু পড়ে শোনাতে, ডায়লগ ডেলিভারিটা কীভাবে করছিস। তো আমি আমার মতন করে করলাম। তারপরে উনি বললো না, তুই এভাবে বলবি না, আমি যেভাবে বলে দিচ্ছি ওভাবে গিয়ে ওরকম করে অভিনয় করবি। আমি বললাম আচ্ছা করবো। গেলাম ফ্লোরে, করলাম। সবাই তো লিটারেলি মানে করে হাসছে, মানে সবার রিয়াকশন এরকম। প্রথম দিন গেল, দ্বিতীয় দিন গেল, এবার লাইট বুঝতে পারছি না, লাইটের সামনে দাঁড়িয়ে পড়ছি, শ্যাডো পড়ছে, ওদিক থেকে খিস্তি আসছে, ওদিক থেকে এই আসছে। যখন সবাই মাস্টার চলছে দাঁড়িয়ে আছি, এভাবে যেরকম হয় সিরিয়ালে সবাই দাঁড়িয়ে আছে একটা জায়গায়। তো এবার আমি যে নিজে ওভারল্যাপে চলে যাচ্ছি না, আমি কাউকে ওভারল্যাপ করছি, আমি এসব কিছুই বুঝতে পারছি না। তো দ্বিতীয় দিন, তৃতীয় দিন এরকম হতে 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 প্রায় আমার 7 নম্বর দিন, 8 নম্বর দিন, তখন কানে এলো যে কোনো একজন টেকনিশিয়ান বা কেউ বলেছে যে এই কাকে এনেছে চ্যানেল থেকে, আর কাউকে পায়নি, বের করে দেবে, এই তো হয়ে গেছে, বের করে দেবে। যেটা হয় ওখানে, আমি প্রচুর লাথিঝাঁটা খেয়েছি। নমস্কার, শুরু করছি আজকের পডকাস্ট মুখে মুখে। আমার সঙ্গে আজ রয়েছেন আমাদের অত্যন্ত স্নেহধন্যা এক ব্যক্তি, যার একটা অদ্ভুত জার্নি আছে। একটি মফস্বলের মেয়ে, যে মফস্বল থেকে চলে এসেছিল কলকাতায় শুধুমাত্র অভিনয়ের টানে। সেই অভিনয় নিয়ে সে তার যাত্রাপথ শুরু করেছে মাত্র কয়েক বছর হলো। সেই যাত্রাপথের মধ্যে অবশ্যই তার অনেক বাধাবিঘ্ন গেছে, অবশ্যই তার কিছু কিছু স্বপ্ন পূরণও হয়েছে, কিন্তু আসল স্বপ্ন কি পূরণ হয়েছে? সে যতদূর সে যেতে চায় ততদূর যেতে তার কত সময় লাগবে, এটা নিয়েই আজকে আমি আড্ডা মারব আমাদের সঙ্গে উপস্থিত আমাদের গেস্ট শ্রীতমা দের সঙ্গে। নমস্কার। নমস্কার, থ্যাংক ইউ ফর কামিং। থ্যাংক ইউ সো মাচ হ্যাঁ, এখানে ডাকার জন্য। আমি যে প্রশ্নটা দিয়ে শুরু করতে চাই সেটা হচ্ছে হঠাৎ করে কলকাতায় চলে আসা। এই হঠাৎ করে কলকাতায় চলে আসা, বহরমপুরের মতো একটা শহর ছেড়ে, এটা একটা মফস্বলের মেয়ের পক্ষে কতখানি, মানে আমি কি বলবো, কতখানি সাহসিক এবং কতখানি বাড়ির দিক থেকে তার অনুমতি মিলে? না, আমার আশাটা একদমই হঠাৎ করে ঠিক নয়। তার কারণ আরেকটাও বিষয়, আমি বহরমপুর থেকে ডিরেক্টলি আসিনি। মানে বহরমপুরে আমার জন্ম, আমার বহরমপুরে, কিন্তু আমি যদি আমার একদম ছোটোবেলাটা তোমাকে বলি, তাহলে যখন আমার 3 মাস বয়স, তখন আমার মা আমাকে নিয়ে প্রথম যেখানে আসে সেটা হচ্ছে গিধনি বলে একটা জায়গা। আমার বাপি সাউথ ইস্টার্ন রেলওয়েতে চাকরি করতো, তো বাপি এখন রিটায়ার করে গেছে, তো বাবার তখন পোস্টিং ছিল ওখানে। তো আমার ওই 3 মাস বয়স থেকে আমি যখন ক্লাস 8, আমার 8 অবধি কেটেছে গিধনিতে। ওটা কিন্তু মফস্বল না, ওটা একদম গ্রাম। তো এটা কোথায়? গিধনিটা হচ্ছে তোমার ঝাড়গ্রাম, নাম শুনেছো? ঝাড়গ্রাম থেকে, মানে যেটা জঙ্গলমহল বলে এখন পরিচিত, তখন পশ্চিম মেদিনীপুরের আন্ডারে পড়তো, এবং ঝাড়খণ্ডের বর্ডার হচ্ছে গিধনি। তো তুমি যদি ঝাড়গ্রাম ছাড়িয়ে আরও ঝাড়খণ্ডের দিকে যাও, তাহলে তারপরে আসে চিল্কিগড়, যে চিল্কিগড়ের রাজবাড়ির কথা আমরা জানি অনেকে। চিল্কিগড় ছাড়িয়ে আরও একটু গেলে পরে হচ্ছে গিধনি। তো সেইখানেই আমার একদম বড় হওয়া, মানে পুরোপুরি গ্রামে। আমি ইনফ্যাক্ট আমার মনে আছে যে যখন গ্রামে স্কুলে যেতাম, তো লালমাটির রাস্তা দিয়ে সাইকেল চালিয়ে যেতে হতো। ওখানে প্রত্যেক দিন সন্ধ্যেবেলার পর কারেন্ট চলে যেত, এভরিডে নিয়ম করে। তো তখন রীতিমতন হ্যারিকেন জ্বালিয়ে পড়াশোনা করতাম। টিউশন পড়তে যেতাম দাদার সঙ্গে সাইকেলে করে, তো দাদার একদিকে হ্যারিকেন ঝুলছে, আমার একদিকে হ্যারিকেন ঝুলছে, আমরা পড়তে যেতাম। তো আমার পুরো ছোটোবেলাটা 8 অবধি কাটে ওভাবে। তারপরে বাবা ট্রান্সফার হয়ে গেল খড়গপুরে, তারপরে খড়গপুর এলাম, ওখানে 9 to 12। দেন আমার পড়াশোনার জন্য অ্যাকচুয়ালি প্রথম কলকাতায় আসা, আমার গ্র্যাজুয়েশন করা ইন্টেরিয়র ডিজাইনিংয়ে। গ্র্যাজুয়েশনটা করি, তারপরে তোমার অভিনয় করব বলে অভিনয় করা না, কারণ আমি কোনোদিনও ছোটোবেলা থেকে অভিনেত্রী হতে চাইনি। আচ্ছা। একদম ছোটোতে ইচ্ছে ছিল আইপিএস হওয়ার। তারপরে আমার বাবা যেহেতু ইঞ্জিনিয়ার, তারপরে একটা টাইমে ওটা চেঞ্জ হয়ে গিয়েছিলো, ইঞ্জিনিয়ারিং করব। তাও আমার খুব পছন্দের দুটো রয়েছে তোমার, একটা হচ্ছে সিভিল, না হলে আর্কিটেকচার। আমার বাবা নিজে সিভিল ইঞ্জিনিয়ার।
তো আমি চন্দননগর ওমেন্স পলিটেকনিকে তোমার ক্লাস 12-এর পর আর্কিটেকচারে আমি অ্যাডমিশনও নিয়েছিলাম, বাট কিছু কারণবশত সেইটা আবার অন্য একটা লং স্টোরি, যাই হোক সেটা আমি কন্টিনিউ করিনি। তারপরে কি পড়বো করতে করতে আমার মনে হলো যে টেকনিক্যাল দিক থেকে যদি আমি দেখি তাহলে প্রথমে আসে তোমার টেকনিক্যাল পার্ট আর্কিটেকচার, দেন আসে তোমার সিভিল ইঞ্জিনিয়ারিং, দেন আসে তোমার ইন্টেরিয়র ডিজাইনিং। তো আমি তখন ওই লাস্ট পার্টটা চুজ করলাম যে আমি ইন্টেরিয়র ডিজাইনিং করব। তারপরে তোমার 2015-তে একবার, আর মনে হয় 2016-তে, 2 বছরে 2টো বিউটি প্যাজেন্টে আমি যাই। মানে হঠাৎই আমার ইচ্ছে করে, ওই তুমি দেখবে রাস্তাতে হোর্ডিংয়ে, জুয়েলারির কোনো হোর্ডিংয়ে যখন আমরা কোনো মডেলের মুখটা দেখি বড় করে, সে তো দেখছি ছোটবেলা থেকেই, বাট কোনোদিনও নিজের মধ্যে ইচ্ছে জাগেনি। হঠাৎ করে ওরকম একটা হোর্ডিংয়ে কলেজ থেকে ফিরছি, ফেরার পথে ওটার দিকে তাকিয়ে হঠাৎ মনে হলো যে ওইখানে যদি আমার নিজের মুখটা দেখা যায় আমাকে কেমন লাগবে। আমি ভাবছি কেন ভাবছি আমি এই কথাটা, ওখানে আমার মুখ কেন দেখা যাবে, মানে কি কারণে। তো এই হতে 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 হঠাৎ দেখলাম এরকম একটা বিউটি প্যাজেন্ট হচ্ছে। নিজের মুখের প্রতি একটা ভালোবাসা ছিল, হঠাৎ করে হয়েছিল বা কিছু হ্যাঁ, একটা কিছু হয়েছিল তো একটা আয়নায় হয়েছিল। দেখে নাকি? জানি না, আমি ওই হঠাৎ হোর্ডিং দেখেই মনে হয়েছিল যে ওখানে যদি আমাকে, মানে নার্সিসিজম আছে ভেতরে কোথাও। আই ডোন্ট না, আমি এটাকে বলবো না, সেটা মানুষের ইচ্ছে তো হতে পারে, ইচ্ছের সঙ্গে আমি একটা জিনিস শুনেছি, একটা জিনিস দেখেছি অ্যাকচুয়ালি, একটু নার্সিসিস্ট না হলে, একটু কি বলবো এক্সিবিশনিস্ট না হলে একজন ভালো অভিনেতা বা অভিনেত্রী হয় না। মানে তার মধ্যে একটা নার্সিসিজম থাকে যে আমি আমাকে দেখতে চাই পর্দায়। সেইটা প্রথম শুরু হয়েছিল নিজেকে হোর্ডিংয়ে দেখা যায় কিনা, এরকম মনে হয়েছিল একটা হ্যাঁ, এবার ইচ্ছে। এটাকে তুমি যদি নার্সিসিজম বলো তাহলে বলতে পারো, অবশ্যই। হ্যাঁ, নিজেকে দেখার তো একটা ইচ্ছে হয়েছিল, অবশ্যই হয়েছিল। এবার সেটা কি কারণে হয়েছিল, কি মনের মধ্যে খোঁচা মেরেছিল, সেটা আমার কাছে আজও ক্লিয়ার না। তো তারপরে ওই 2টো বিউটি প্যাজেন্টে আমি যাই। একটা বিউটি প্যাজেন্টে আমি 12 জন, মানে টপ 12 অবধি যাওয়ার পরে আউট হয়ে যাই। আর একটা বিউটি প্যাজেন্টে গিয়ে আমি ফার্স্ট রানার আপ হয়েছিলাম। তো তারপরে হয়ে গেছি, ডান হয়ে গেছে আমার, আমি আর জানি না এর আগে কি করব। তারপরে ফেসবুকে আমার এক বন্ধু রয়েছে, উনি একজন অ্যাক্টর, অভিনেতা, বিশ্বরূপ বন্দ্যোপাধ্যায়। তো বিশ্বরূপ আমাকে হঠাৎ জিজ্ঞেস করলো একদিন যে তুই তো এরকম জিতেছিস আমি দেখলাম, তো কি করবি, কি প্ল্যান, মডেলিং করবি? আমি বললাম মডেলিংয়ের আমি কিছু জানি না, অ্যাক্টিংয়েরও কিন্তু তখন কিছুই জানি না। আমি বললাম যে ওকে, যে অভিনয়টা আমি ট্রাই করতে পারি, মডেলিংয়ে আমার একদম ইচ্ছে নেই, কিন্তু অভিনয়টা আমি ট্রাই করতে পারি। আমার নাটকের দৌড় যদি তোমাকে বলি, তখন আমি ক্লাস 4-এ পড়ি, 2বার আমি স্টেজে উঠেছিলাম নাটক করতে। তো ম্যামের কাছে প্রচণ্ড বকা খেয়েছিলাম, মানে লিটারালি ঘাড় ধাক্কা দিয়ে নামিয়ে দেবে এরকম আর কি। মানে এতটাই খারাপ ছিলাম আমি সেখানে আর কি। কেন নার্ভাস হয়ে গেছিল? না, ঠিক তা না, মানে মাইক লাগানো আছে, সেখানে এসে দাঁড়িয়ে তো নিজের কথাটা বলতে হবে না, তো লোকে কি করে শুনবে? মাইক যেখানে আছে আমি সেখানে দাঁড়াচ্ছি না, যেখানে মার্ক আমি সেখানে এসে দাঁড়াচ্ছি না, এইসব করে বেড়াচ্ছি আর কি পুরো স্টেজ জুড়ে। সেটা তো ক্লাস 4-এর গল্প। এখন যখন সিনেমা বা ওটিটি এই সমস্ত হয়, এখনও তো মার্ক নেওয়ার খুব প্রয়োজন হয়, লাইট নেওয়ার খুব প্রয়োজন হয়। এখন ক্লাস 4-এর থেকে তো অনেকটা বড় হয়েছি, এখন ওগুলো নিতে পারিস। হ্যাঁ, মার্ক নিতে আমার সমস্যা হয় না, লাইট নিতেও খুব একটা সমস্যা হয় না, বাট স্টিল আমি বলবো আমি যখন অভিনয় করি, মানে আমি খুব একটা যে মার্কটা অফকোর্স আমাদের মাথায় রাখতে হয়, এবার লাইট কাটছি কিনা সেটা অবশ্যই আমি দেখিনি, কিন্তু অনেক সময় হয় না অভিনয় করতে করতে, যেখানে হ্যাঁ এবার ডিওপি এমন একটা লাইট করেছে যেখানে ক্যারেক্টারটার ওই লাইটটা যদি মুখে পড়ে এসে, তাহলে সেটা একটা আলাদা ইম্প্যাক্ট দিচ্ছে, সেইটা হলে আলাদা। না হলে আমার মুখে আলো কতটা পড়লো, আমাকে কতটা সুন্দর লাগছে আলো পড়লে নাকি, আমি সেগুলোর কথা ভেবেই কাজ করি না, কারণ আমি জানি যে সেটার জন্য আমার ডিওপি আছেন, আমার ডিরেক্টর আছেন, আমাকে কিছু বলার হলে ওনারাই আমাকে বলে দেবেন যে এই লাইটটা নিয়ে বা এটা কর, এখানে কর। তো সেইটা আমি অত মাথায় রাখি না। কোন অ্যাঙ্গেল থেকে নিজেকে দেখতে বেশি ভালো লাগে, এটা কখনো মনে হয়? না, অ্যাঙ্গেল থেকে জানি না, তবে আমার না এই দিকটা মনে হয় আমার বেশি ভালো দেখতে। আমি একটা জিনিস জিজ্ঞেস করি, তো এই যে বিশ্বরূপ বাবু যে বললে যে তুই বলেও দিলি যে আমি অভিনয় চেষ্টা করতে পারি, তারপরে কি ঘটলো? তারপরে যেটা হলো, বিশ্বরূপ আমাকে তখন ও যেই চ্যানেলে কাজ করছে সেই চ্যানেলেরই একজন চ্যানেলিপির নাম্বার আমাকে পাঠালো, বললো যে তুই ইনাকে যোগাযোগ কর আমার নাম নিয়ে, আমি তোর কথা একবার বলছি, ছবি টবি পাঠা, দেখ কি বলছে। তো আমি আমার ছবি পাঠালাম, ছবি পাঠানোর পর উনি আমাকে তার পরের দিনই ফোন করে ডাকলেন যে তুমি একবার এসো তো, তোমার একটু দেখি অডিশন নেবো। তখন অডিশন নেওয়া কী জিনিস আমি সেটাও জানি না। তো আমি গেলাম, যাওয়ার পরে আমাকে কোনো স্ক্রিপ্ট উনি দেননি আমাকে, উনি আমাকে একটা সিচুয়েশন বললেন যে ধরো তুমি এরকম একটা বাড়ির মেয়ে, ওই হ্যানত্যান তোমার যা মনে হচ্ছে তুমি অভিনয় করো। তো আমি অভিনয় করলাম, অভিনয় করে বাড়ি চলে এসেছি। তো আমি জানি যে কি হয়তো পারিনি, হবে না কিছু,
ঠিক আছে। প্রায় 3 মাস পেরিয়ে যায়। তারপরে উনি আমাকে একদিন হঠাৎ ফোন করলেন, ফোন করে উনি আমাকে বললেন, তুমি কোথায় আছো, কি ব্যাপার, তুমি কি 12টা থেকে 12:30টার মধ্যে ইন্দ্রপুরীতে আসতে পারবে, আমাদের আজকেই লুক সেট হবে, তোমার কাছে এরকম ধরনের জামা কাপড় আছে, নিয়ে এসো, আর যদি লুক সেট করে আজকে সব কিছু ঠিকঠাক হয়ে যায় তাহলে আজকে থেকে তোমার শুরু হয়ে যাচ্ছে কাজ। তোমার কি রোল ছিল? বলছি, একটা যেই সিরিয়ালটা চলছিল ওদের একটা এজ লিপ হয়, তো সেইখানে তোমার ওদের বাচ্চা কাচ্চা সব নেক্সট জেনারেশন, তো নেক্সট জেনারেশনের একটা চরিত্র আমাকে দিয়েছিল। তো আমি তো গেলাম, আমি তো মানে কিচ্ছু, সত্যি কথা মানে অভিনয়ের জানি না, আমি কিচ্ছু জানি না, নাথিং, কিচ্ছু জানি না। আমি গেলাম, আমাকে সাজানো হলো, বসলাম, আমার হাতে একটা স্ক্রিপ্ট দিল, আমাকে বললো এইটা এরকম এরকম এরকম, গিয়ে তুমি বলো, অভিনয় করো। তো এবার যিনি আমাকে কাস্ট করেছিলেন উনি সেদিন ছিলেন ওখানে। তো তারপরে উনি আমাকে একটু পরে ডাকলেন একটা রুমে, বললো যে তোর তো আজকে রয়েছে, সিন রয়েছে, তুই একটু এটা কীভাবে বলবি, ডায়লগটা আমাকে একটু পড়ে শোনাতে, ডায়লগ ডেলিভারিটা কীভাবে করছিস। তো আমি আমার মতন করে করলাম। তারপরে উনি বললেন, না তুই এভাবে বলবি না, আমি যেভাবে বলে দিচ্ছি ওভাবে গিয়ে ওরকম করে অভিনয় করবি। আমি বললাম আচ্ছা করবো। গেলাম ফ্লোরে, করলাম। সবাই তো লিটারেলি মানে করে হাসছে, মানে সবার রিয়াকশন এরকম। প্রথম দিন গেল, দ্বিতীয় দিন গেল, এবার লাইট বুঝতে পারছি না, লাইটের সামনে দাঁড়িয়ে পড়ছি, শ্যাডো পড়ছে, ওদিক থেকে খিস্তি আসছে, ওদিক থেকে এই আসছে। যখন সবাই মাস্টার চলছে দাঁড়িয়ে আছি, এভাবে যেরকম হয় সিরিয়ালে সবাই দাঁড়িয়ে আছে একটা জায়গায়। তো এবার আমি যে নিজে ওভারল্যাপে চলে যাচ্ছি না, আমি কাউকে ওভারল্যাপ করছি, আমি এসব কিছুই বুঝতে পারছি না। তো দ্বিতীয় দিন, তৃতীয় দিন এরকম হতে 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 প্রায় আমার 7 নম্বর দিন, 8 নম্বর দিন, তখন কানে এলো যে কোনো একজন টেকনিশিয়ান বা কেউ বলেছে যে এই কাকে এনেছে চ্যানেল থেকে, আর কাউকে পায়নি, বের করে দেবে, এই তো হয়ে গেছে, বের করে দেবে। তো এইসব চলছে। তো তারপরে সেখানে যেটা হয়, ওখানে আমি প্রচুর লাথিঝাঁটা খেয়েছি, মানে লিটারেলি, সেটা হয়তো দরকারও ছিল। তো তারপরে প্রায় তোমার 2 মাস 3 মাস পেরোনোর পর আমি বুঝতে শিখলাম বিষয়টা, যে আচ্ছা ডায়লগ বলা মানে ডায়লগ বলে দেওয়া না। মানে আমার সবসময় মাথায় যেটা চলতো, যেটা আমার অনেক দিন পর্যন্ত চলেছে, ধরো আমার একটা চাঙ্ক আমার বলে তোমার ডায়লগ, তো আমার সবসময় মাথায় চলতো যে আচ্ছা আমাকে এটা তাড়াতাড়ি বলে শেষ করতে হবে, না হলে আমার পরের জন তো ডায়লগটা বলবে, মানে এইটা আমার মাথায় চলতো। তো তারপরে আমি বুঝলাম না না না, মানে এইটা যে চরিত্রটা কি, কিভাবে কথা বলছে, কেন বলছে, সেইগুলো আমি ধীরে ধীরে বোঝার চেষ্টা করতে শুরু করলাম, এবং সেটা বুঝে বা সেটা ফিল করে আমি অভিনয় করার চেষ্টা করতে শুরু করলাম। তারপরে প্রায় 3 মাস পরে চ্যানেল থেকে বলল যে আমার একটা ট্র্যাক আলাদা হচ্ছে, যেখানে আমার অপোজিটে একটা হিরো আসবে, এবং প্রায় এটা প্যারালাল লিড একটা ট্র্যাক হচ্ছে। তো তারপরে সেভাবে সেই জার্নিটা চললো। দেন ওটা শেষ হয়ে গেল। প্রায় 8-9 মাসের একটা জার্নি ছিল আমার টেলিভিশনে, অ্যান্ড তারপরে তো হয়ে গেছে, বাকি যা কিছু এখনো অবধি হয়েছে আস্তে আস্তে হয়ে গেছে। তারপরে আর টেলিভিশনে গেছি? ওইটাই মানে আমার সব থেকে বড়, মানে ওই শুরুটাই আমার একটা বড় কাজ টেলিভিশনে, 7-8 মাসের ওপর। তারপর সিনেমাতে কি করে এলি? হঠাৎ করে অঞ্জনদা ডাকলো কেন, মানে আমাদের অঞ্জন দত্ত? না, অঞ্জনদা ডাকার আগে তো আমি তোমার ওয়েবে কাজ করেছি দুটো। তো ওয়েবে কি কি? তোমার হইচইয়ের হয়ে দুটো কাজ করেছিলাম, একটা চরিত্রহীন আর একটা হচ্ছে তোমার ধানবাদ ব্লুজ। চরিত্রহীনেরটাও হঠাৎ করে আসে, ওটাও একটা আমার বন্ধু থ্রু আমার কাছে একটা কন্ট্যাক্ট আসে, বলে যে এরকম তুই তো ছবি টবি পাঠাতো, ওরা খুঁজছে এরকম একজন অভিনেত্রী, তো পাঠা। তো পাঠালাম, তারপরে গিয়ে অডিশন দিলাম, দেবালয় দা ছিল, তারপরে চরিত্রহীন হয়ে যায়। আর ওইখান থেকে চরিত্রহীনের পরেই, তারপরে চরিত্রহীনে কাজ দেখেই মেবি ওরা আমাকে ধানবাদ ব্লুজের জন্য বলেছিল। আর অঞ্জনদার ব্যাপারটা একেবারেই মানে আকাশ থেকে পড়ার মতন একটা বিষয় ঘটেছিল, কারণ সাহেবের কাটলেটে আমি শ্যুটটা শুরু হয় আমাদের 2019-এ, মানে সিনেমাটা হয়েছিল 2019-এ, তো তখন আমি সত্যি খুবই নতুন। 2018-তে আমি ওয়েবের কাজ দুটো করলাম। শ্যাম সুন্দর দে, যিনি আমাদের প্রডিউসার ছিলেন, তো ওনার তার পাশাপাশি আরেকটা ছবিরও কাজ তখন কাস্টিং চলছিল, যেটা হচ্ছে ব্যোমকেশ, পরমদা আমাদের ব্যোমকেশ হয়েছিল ওটাতে। তো ওইখানে ওই সিনেমাতে কোনো একটা চরিত্রের জন্য অ্যাকচুয়ালি উনি আমাকে ভেবেছিলেন বলে আমাকে ডেকেছিলেন যে একটা লুক সেট মতন হবে অল। তো আমি ওই লুক সেটটাই পৌঁছে জানতে পারি ওখানে অঞ্জন দত্ত প্রেজেন্ট রয়েছে, এবং উনি হয়তো কোনো একটা ক্রিয়েটিভ পার্ট দেখছিলেন ওই ছবিটা, তো উনি ওখানে ওই জন্য ছিলেন, উনি ওখানে সাহেবের কাটলেটের জন্য ছিলেন না। তো উনি আমাকে দেখলেন, দেখে আমার সাথে কথা বললেন, মানে আমি তো দেখে অবাক, আকাশ থেকে পড়েছি প্রথমে, অঞ্জন দত্ত এখানে কী করছে। তো তারপরে আমি যখন রেডি ফেডি হচ্ছি,
তো তখন এরকম আমি রেডি হচ্ছি, এখানে আমার সামনে আয়না, তো উনি এরকম একটা জায়গায় এসে দাঁড়িয়ে আমার সাথে কথা বলে, কী নাম, কী করো, কবে থেকে অভিনয় করছো। কিরকম ভাবে বললো? আরে ধ্যাৎ, এটা বলা যায়। যাই হোক, আমি একদমই আর কি মারবো না, প্রচণ্ড গুরুগম্ভীর মানুষ, আমি এখনো ভীষণ ভয় পাই স্যারকে। তো যাই হোক, কী করি না করি, কি পড়াশোনা করেছি, কেন অভিনয় করতে চাই, উনি এই ছোটো 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 করে, কিন্তু আমি যখন রেডি হচ্ছি উনি আমাকে প্রশ্নগুলো করছিলেন। বললো ঠিক আছে তুমি রেডি হয়ে বাইরে এসো। তো বাইরে আসার পর উনি সাহেবের কাটলেটে আমি যে চরিত্রটা প্লে করি খেদি, তো আর খেদির দাদা যে ছিল সুপ্রভাত দা, তো উনি আমাকে একটা সিচুয়েশন বলে চরিত্রটা বুঝিয়ে দিলেন। বললো ধরো তুমি ওই মেয়েটি আর আমি হচ্ছি তোমার দাদা, তো আমি তোমাকে এদিক থেকে, তুমি ওখান থেকে কিছু বলবে, আমি তোমাকে এদিক থেকে কিছু বলবো, তোমার মনে যা আসে তুমি তাই বলো, তোমাকে অত কিছু ভাবতে হবে না। আর আমার হাতে কিছু শাড়ি দিয়ে দিয়েছিল, বলে তুমি শাড়িগুলোই মেলছো, এভাবে মেলতে মেলতে কথা বলছো, করো। তো আমি করলাম, করার পরে এই যে এইবার তোমাকে দেখাচ্ছি উনি কীভাবে বলেছিলেন। করার পরে উনি আমার এই কাঁধ দুটোকে ধরে এইভাবে বলেছিলেন ভেরি গুড। তো তো সেটা হওয়ার পর তারপরে বলে তুমি চেঞ্জ করে এসো, তোমার সাথে একটু কথা আছে। তো আমি চেঞ্জ করে আসি, এসে বসে তখন বলে তুমি জুলাইয়ে ফ্রি আছো? আমি বললাম হ্যাঁ ফ্রি আছি। মনে মনে তো বলছি ফ্রি মানে পুরো বছরটাই ফ্রি, আমি সব সময় দিয়ে দেবো। তো তারপরে তখন উনি বললেন যে আমি তোমাকে আমার পরবর্তী ছবির মুখ্য চরিত্রের জন্য ভাবছি। আমি বিশ্বাস করিনি, বিশ্বাস করো, আমার বিশ্বাস মানে কেন অঞ্জন দত্ত আমার সাথে কাজ করবেন, মানে আমি কে, নতুন মানুষ। হলো মানে এটা চলছে, আমি ওনার বাড়ি গেলাম, উনি করে স্ক্রিপ্ট পড়ে আমাকে শোনালেন, আমি তখনও বিশ্বাস করছি না যে আমি কাজটা করছি। এরপরে একটা একটা করে দিন যাচ্ছে, ওয়ার্কশপ হচ্ছে, তখন আমি বিশ্বাস করছি না যে আমি কাজটা করছি। ফাইনালি যে মুহূর্তটা হলো, তখন সেদিন আমার বিশ্বাস হলো যে হ্যাঁ আমি কাজটা করছি। তারপরে অঞ্জনদা ডাকলো না? অঞ্জনদা তারপরে একটা কাজের জন্য আমাকে ডেকেছিলেন, যেই কাজটা আমি করেওছি, ড্যানি ডিটেকটিভ বলে একটা উনি সিরিজ বানিয়েছিলেন ক্লিকের জন্য। তো ওখানে একটা খুব ছোট চরিত্র ছিল, খুবই ছোট চরিত্র, বাট ওনার মনে হয়েছিল ওই চরিত্রটা আমাকে ভালো লাগবে, তো উনিও আমাকে ওটা করতে বলেছিলেন, আমি করেছিলাম। বাট না, তারপরে তো আর কোনো কথা হয়নি, মানে কাজ রিলেটেড কখনো আর স্যার আমাকে ডাকেননি। এবার আমি একটা জিনিস জিজ্ঞেস করি, তো জার্নি তার মানে হচ্ছে 2016-17 থেকে? না, অভিনয়ের জার্নি শুরু 17 থেকে এখন 2025। এরকম তো শোনা যায় যে ইন্ডাস্ট্রিতে প্রচুর ঝামেলা হয়, মেয়েদের ওপর বিশেষ করে, ছেলেরা এসে ঝাঁপিয়ে পড়ে, অনেক কিছু ঘটে। এরকম কিছু ঘটেছে তোর সাথে? না, মানে একদমই ঘটেনি? একদমই ঘটেনি। আর এটা শুধু মানে কেউ একটা খারাপ প্রপোজাল দিয়েছে এরকম? আমার সাথে সত্যি এখনো অবধি ঘটেনি। আর এটা শুধু তো আমাদের ইন্ডাস্ট্রি বলে না, হ্যাঁ আমাদের ইন্ডাস্ট্রিতে হাইলাইটটা বেশি হয়। দেখো আমি একটা জিনিস বিশ্বাস করি, কি বলতো, কিছু তো খারাপ লোক আছেই, যারা খারাপ তারা খারাপ লোক। কিছু লোক এরকম আছে যারা সুবিধার জন্য থাকে, সুবিধে বোঝে, সুযোগ খোঁজে, সেরকম লোকও আছে। এবার পুরো বিষয়টা হচ্ছে তুমি তোমার নিজেকে প্রথমে কিভাবে চেনাচ্ছ। আমি এটাতে খুব বেশি বিশ্বাস করি। আমি আমার নিজেকে যেভাবে একটা মানুষের সামনে চেনাবো, আমি যে ভাইবটা দেব, সে ওই ভাইবটা নেবে। আমি যদি নিজেকে এইভাবেই মেনটেন করে রাখি যে লোকটা আমার কাছে এসে কোনো খারাপ কথা বলার আগে তাকে দুবার ভাবতে হবে যে ওকে আমি বলতে পারি কথাটা, আমার মনে হয় সেটার জন্যই আজ অব্দি আমার সাথে এই খারাপ জিনিসটা ঘটেনি। বাট আমি বলবো না যে আমাদের ইন্ডাস্ট্রিতে কোনো খারাপ লোক নেই, বা কোনো খারাপ লোক হয়তো সত্যি এখন অবধি আমি সেই রকম কোনো খারাপ লোকের পাল্লায় পড়িনি যে যার কিছু যাই আসে না, যে হয়তো খারাপ অ্যাপ্রোচটা করতে পারে, তো সেইটা হয়তো আমি পড়িনি সেরকম। বাট আমি তাও বলবো যে আমি অনেক বেশি বিশ্বাস করি তুমি নিজেকে কিভাবে মেনটেন করছো এবং নিজেকে কিভাবে চেনাচ্ছ সেটারও। কার প্রতি সব থেকে বেশি প্রেম, মানে নিজের বয়ফ্রেন্ড না সিনেমা? সিনেমা, সবার থেকে বেশি প্রেম সিনেমার, অভিনয়ের। মানে বয়ফ্রেন্ড আছে? দেখো বয়ফ্রেন্ডের ব্যাপারটা, এবার আমি যখন জীবনে ততদিন এই বিষয়টাকে আড়ালে আবডালে রাখবো, আমি যখন একটা মনের মানুষ পাবো, এমন একটা মানুষ যাকে পেয়ে চোখ বন্ধ করে, দেখো ফিউচারে কি হবে কিন্তু তুমিও জানো না, আমিও জানি না, মানে আমাদের ইন জেনারেল লাইফে, বাট স্টিল যাকে তাই জানি না, যাকে জীবনে পেলে চোখ বন্ধ করে নিজেকে নিজে বলতে পারবো যে হ্যাঁ এই মানুষটার সঙ্গে আমি সারা জীবন থেকে যেতে পারবো, বা এর সঙ্গে সারা জীবন কাটিয়ে দেওয়া যায়, সেই বিশ্বাসটা করা যায়। যেদিন আমার জীবনে এই ঘটনাটি ঘটবে সেদিন সবাই আমার প্রেমের ব্যাপারে জানতে পারবে, তার আগে অবধি আমি আমার প্রেম নিয়ে কথা বলতে চাই না। বাহ, এটাও এক ধরনের মানে অ্যাপ্রোচ, মানে যার ফলে মনে হয় বেশি ঘাটায় না লোক। জানি না। এছাড়াও কতগুলো প্রশ্ন আছে, বন্ধু বান্ধব, মা বাবা। আচ্ছা, মার কথাটা আমি বলছি একটাই কারণে, আমার সঙ্গে যে সিনেমাটা তুই করেছিলি তার কিছুদিন আগে তোর মাতৃবিয়োগ হয়েছিল। তুই আমার সাথে অভিনয় করেছিস যখন, তখন আমি একটা জিনিস দেখেছি যে তুই চরিত্রটা বুঝে নিয়ে খুব স্বতঃস্ফূর্তভাবে তোর চরিত্রটাকে তুই করে নিতে পারিস, এবং খুব বেশি বলতে লাগে না যে এইটা কর ওইটা কর, এইটা ফ্রেম, এইটা 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 ব্যাস, বাকিটা তুই নিজের মতো করে নিস। অভিনয়ের ক্ষেত্রে
এই জিনিসটা কি করে আসে? আমি শুনেছি, আমি অনেক অভিনেতা, আমি নিজে তো অভিনেতা নই, আমি অনেকের কাছে শুনেছি কেউ বিশ্বাস করে যে সিচুয়েশনালি কীভাবে ওয়ার্ক করছে, আগে থেকে কিছু প্রিপেয়ার করে না কিন্তু করে নিতে পারে, এবং তাদেরও মধ্যে অনেককে আমি দেখেছি যারা সত্যি সত্যি তুখোড় অভিনয় বার করে নিতে পারে। কাউকে কাউকে আমি দেখেছি যে মেথড অ্যাক্টিংয়ে বিশ্বাস করে, যেটা ওই এনএসডি লোকেরা খুব বলে আর কি, এনএসডি এবং অন্যান্য ইনস্টিটিউটের লোকেরা খুব বলে যে আমি চরিত্রের মধ্যে ঢুকে যাই এবং যতক্ষণ শুটিংটা চলছে ততক্ষণ আমি ওই চরিত্র থেকে বেরোই না। এই দুটোর মধ্যে কোন অ্যাপ্রোচটা তোর নিজের সব থেকে ঠিকঠাক মনে হয়? আমার কমপ্লিটলি নিজের একটা প্রসেস রয়েছে। আমি যেহেতু তোমাকে বললাম আমি এত ধরনের টেকনিক বুঝি না, কারণ আমি কোনোদিনও থিয়েটার করিনি, আমি কোনোদিনও কোথাও অভিনয় শিখিনি, কোনো ওয়ার্কশপ করিনি, কিচ্ছু করিনি। আমার প্রিপারেশন তুমি যদি জিজ্ঞেস করো কোনো চরিত্র নিয়ে, অবশ্যই আমি আগে চরিত্রটাকে বোঝার চেষ্টা করি। যখন আমার কাছে কোনো কাজের অফার আসে, যে স্ক্রিপ্ট আমি হাতে পাই, আমি স্ক্রিপ্টটা পাওয়ার পরে যখন আমার ওই চলতে থাকে বিষয়টা, স্ক্রিপ্টটা মোটামুটি সারাদিন আমার খাটে, বিছানায় আমি যেখানে থাকি আমার সাথে ঘুরতে থাকে, মানে পাতা উল্টাচ্ছি, পড়ছি, আর আমি প্রচণ্ড ভাবতে থাকি চরিত্রটাকে নিয়ে। এবং ভাবতে থাকলে আমার ধরো ডিরেক্টরের যেটা ভেবেছেন চরিত্রটাকে নিয়ে বললেন, এবার তো আমরা অভিনেতারাও সেটা নিয়ে ভাবার পরে তো ধরো আরও অনেক কিছু মাথায় আসে, সেগুলো তখন আমার ডিরেক্টরের সাথে কথোপকথন চলতে থাকে যে আমি না এটা ভাবছি, এটা কি সম্ভব, এটা করা যায়? বললো হ্যাঁ, না বললে না। তো এইগুলো আমার চলতে থাকে, কারণ আমি মাথাতে সবসময় নিতে থাকি যে চরিত্রটা কি করতে পারে, চরিত্রটা কি করেছে, এইটাও কেন করছে, এইটাও কেন বলছে, এই ঘটনাটা ওর সাথে ঘটছে তো ওর কি ফিল হচ্ছে, এইটা আমার মাথার মধ্যে সবসময় চলতে থাকে। আর মাথার মধ্যে চলতে থাকে, আমি এক্সট্রা আর কিছু করি না, জাস্ট ভাবতে থাকি আর স্ক্রিপ্টটা বারবার পড়তে থাকি, আর যা মনে হয় লিখে রাখি আমি পাশে স্ক্রিপ্টের, সিন ওয়াইজ বলো, বা ধরো চরিত্রটা নিয়ে আমার কিছু মনে হলো, যে তখন একটা লম্বা নোট তৈরি করি চরিত্রটা নিয়ে, যে এই ব্যাপার, তো সেইটা চলতে থাকে, তারপরে ফ্লোরে গেলে বাকিটা হয়ে যায়। এই হয়ে যাওয়া নিয়ে আমার একটা প্রশ্ন আছে। আমার একটা জায়গা ছিল যেখানে আমি বলেছিলাম যে এখানে এই শটে একটুখানি কাঁদতে হবে, ঋতুকে যেখানে চর মারলাম, হ্যাঁ যেখানে চর মারলি, আমি জিজ্ঞেস করেছিলাম, আমার মনে আছে যে আমি কাউকে কাউকে দেখেছি চোখে, মানে অভিনয় করতে করতে চোখে জল আনতে পারে, আবার কাউকে কাউকে দেখেছি সেই শটটা নেওয়ার আগে মেকআপকে বলে আমাকে একটু গ্লিসারিন দাও। মানে আমি দু ধরনের অ্যাক্টারই দেখেছি এবং দু ধরনের অ্যাক্টারই অত্যন্ত ভালো অভিনয় করতে পারে। তুই আমাকে বললি যে না আমার গ্লিসারিন লাগবে না, মানে স্বতঃস্ফূর্তভাবে চোখে জলও আনলি, মানে সেই ক্রোধটা বেরিয়েও এলো। সেটা কি চরিত্রের জন্য হলো না ওটা শ্রীতমার জন্য হলো? আমি এই মুহূর্তে সত্যি মনে করে বলতে পারবো না কিসের জন্য হয়েছিল, বাট অবশ্যই চরিত্রের জন্যই সবার প্রথমে যেটা ম্যাটার করে সেটা হচ্ছে চরিত্রটা ওই মুহূর্তে কী ফিল করছে, কারণ তখন আমি ওই চরিত্রটা, তখন আমি জিনা, তো তখন আমার ভেতরে কী ফিলিং চলছে, মানে ওই মেয়েটার ভেতরে কী ফিলিং চলছে, যে আর চিট করা তো রাইট। আমি লাইফে প্রচুরবার আমাকে লোকজন চিট করে চলে গেছে, আমার বয়ফ্রেন্ডরা। এর আগে আমি জীবনে প্রচুর প্রেম করেছি, প্রেম ভেঙেছে, ধোকা দিয়ে চলে গেছে, তারপর আবার প্রেম হয়েছে। আমার জীবনে অসংখ্য প্রেম হয়েছে এবং অসংখ্য প্রেমে আমি অসংখ্যবার আমাকে চিট করা হয়েছে। তো সেই ফিলিংটা তো আমাদের সবার পরিচিত, আমাদের সাথে যেটা হয়, তো সেটা আমরা জানি সেই ফিলিংটা কেমন হয়। কখনো কখনো গিয়ে দুটো মিলেমিশে যায়। আবার তোমারটার ক্ষেত্রে আমি সত্যি এই মুহূর্তে মনে করে বলতে পারছি না, কারণ এক্স্যাক্টলি ওই মুহূর্তে আমি কি ফিল করছিলাম। বাট নর্মাল ইন জেনারেল যেটা হয় আমার চরিত্রের জন্যই হয়। আমি খুব কম চেষ্টা করি ব্যক্তিগত জিনিস দিয়ে কিছু করার, তার কারণ তুমি এক জিনিস দিয়ে কবার কাঁদবে? তোমার ব্যক্তিগত জিনিসটা তোমার সাথে হয়ে গেছে, তুমি অলরেডি সেটা নিয়ে কেঁদে ফেলেছো, তুমি সেটাকে কবারই ইউজ করবে? ভেতরটা তোমার খালি হয়ে যাবে একটা টাইমের পর, তোমার কাছে কিছু থাকবে না আর। তুমি যদি এটা আমি মনে করি যে তুমি যদি চরিত্রটা হয়ে ওই সিচুয়েশনটা না ফিল করতে পারো এবং নিজেকে ওই জায়গাটায় ওই পেইনটা না দিতে পারো, তাহলে হয়তো তুমি জাস্টিফাই করতে পারছো না। তার মানে শ্রীতমা চরিত্র হিসেবে আর জিনা চরিত্র হিসেবে আলাদা? চরিত্র হিসেবে হ্যাঁ আলাদা, অনেক আলাদা, আবার কিছু কিছু জায়গায় অনেক মিলও রয়েছে। কারণ ওই যে ডেয়ার ডেভিল ব্যাপারটা জিনার মধ্যে, যে প্রেম করার জন্য বাড়ি ছেড়ে বেরিয়ে যেতে পারে, সেটা আমি একসময় ছিলামও। মানে এখন এই কারণে নেই বলছি না, এখন আমি যথেষ্ট বড় হয়েছি এবং এখন যদি আমি প্রেম করলে আমার বাড়ির লোক সেটা মেনেই নেবে, আমি যার সঙ্গে বিয়ে করতে চাইবো বা যার সঙ্গে থাকতে চাইবো। জিনার যে বয়সটা দেখানো হয়েছে সেই রকম বয়সে আমার এই ব্যাপারটা ছিল যে আমার যদি প্রয়োজন পড়ে আমি প্রেমিকের সাথে বেরিয়ে চলে যেতে পারি, বা আমি যার সঙ্গে থাকবো আমি তার জন্য বাড়িতে বাবা মাকে ছেড়ে সবকিছু ছেড়ে আমি বেরিয়ে চলে যেতে পারি। বেরিয়েছিলি কখনো? না, সেটা কখনো বেরোয়নি। কারণ ওইটা কখনো ভাবিনি যে এই বেরিয়ে গিয়ে এখন বিয়ে করতে হবে। কারণ আমার যখন আমি স্টুডেন্ট, যখন আমি পড়াশোনা করছি, তখন বরাবরই ছিল আগে নিজের পায়ে দাঁড়াতে চাই, কিছু করতে চাই, অমনি করে দুম করে বাড়ি ছেড়ে বেরিয়ে যাবো না। বাট হ্যাঁ, তারপরে গিয়ে যদি বাড়ি থেকে বাধা বিপত্তি আসে, আমার
প্রেমিক যা করে, যেমন যা মানে যে যাই করে, যত টাকা রোজগার করে, ডাজন্ট রিয়েলি ম্যাটার। আমি নিজের পায়ে দাঁড়াবো, আমার যদি কাউকে ভালো লাগে, ভালোবাসি, বাড়ি থেকে যদি আপত্তি জানায়, আমি তার সঙ্গে বেরিয়ে যাবো straight। তার মানে তোর ভেতরে কোথাও একটা প্রেমিক মন এবং কোথাও একটা কি বলবো ডিয়ার ডেভিল একটা মাইন্ড আছে। অবশ্যই আছে। আমি প্রচণ্ড প্রেমিক মানুষ, প্রচণ্ড, মানে প্রেম আমার প্রচণ্ড বেশি, মানে আমার ভালোবাসা, আর এটা শুধু প্রেমিক মানে ওই ভালোবাসা না, যারা আমার খুব কাছের মানুষ, আমার খুব কাছের গুটি কয়েক বন্ধু, তুমি যদি কখনো তাদেরকে জিজ্ঞেস করো, মানে আমি তাদের প্রতিও প্রচণ্ড কেয়ারিং, এবং আমি সবাইকে এভাবে আগলে নিয়ে থাকতে তার মানে ভালোবাসি বেসিক্যালি যেটা দাঁড়ায় সেটা হচ্ছে তুই খুব ইমোশনাল একজন মানুষ। প্রচণ্ড। আমি তার মানে একটা জিনিস জিজ্ঞেস করছি, এই যে এই ভালোবাসাটা তার মানে তোর অ্যাক্টিংয়ের প্রতিও আছে, মানে ইমোশনাল জায়গাও সেটা। সব থেকে বেশি। এবার এমন একটা অভিনয় ধর তোর কাছে এলো, কিছু কিছু লোক থাকে না, কিছু কিছু মানুষ থাকে যাদের যাদের যারা ইমোশনলেস, হুম। আমি কারো নাম করছি না, কিন্তু এরকম আমরা সিনেমায় অবশ্যই, অনেক চরিত্র হ্যাঁ। দেখেছি। সিনেমায় কেন, রিয়েল লাইফেই দেখি Real আমাদের life এ আছে। আশেপাশে। হ্যাঁ, ইমোশনলেস, ঠান্ডা একটা চরিত্র, ক্রূর, খারাপ, হ্যাঁ। এইরকম একটা চরিত্রে যদি অভিনয় করতে বলা হয়, মানে একজন ইমোশনাল একজন অ্যাক্টরকে, তার কি অবস্থা হবে? পড়িনি এখন ওই সিচুয়েশনটাই, ওটা যদি লেখো একটা স্ক্রিপ্ট ফেলো আমাকে, আমি করে দেখাচ্ছি। আচ্ছা ঠিক আছে, আরও অনেক কথা তোর সঙ্গে জমে রইল। আমরা এই পডকাস্টে ফিরবো কোনো একটা সময়, আমরা আবার শ্রীতমার কাছে আসব। আমি কারণটা একটাই বলছি যে শ্রীতমা এখন এই মুহূর্তে শ্রীতমার হয়তো ততটা পরিচিতি নেই, কিন্তু একটা সময় আসবে যখন শ্রীতমা উইল বি আ বিগ স্টার, তখন শ্রীতমাকে আবার এই পডকাস্টে আনতে হবে, কেননা তখন তার দৃষ্টিভঙ্গিটা কী হয় এবং এখনকার সঙ্গে কতটা পাল্টেছে সেটা আমি দেখব, এবং সেইটার জন্যই শ্রীতমাকে হয়তো বারবার এই পডকাস্টে ফিরে আসতে হবে। আপনারা সকলে ভালো থাকবেন, ভালো রাখবেন সবাইকে। আমাদের আজকের পডকাস্ট এই অবধি, অ্যান্ড থ্যাংক ইউ শ্রীতমা এগেন ফর কামিং। থ্যাংক ইউ সো মাচ, আমাকে এখানে এনে আজকে এত সুন্দর একটা আড্ডা তোমার সাথে দিতে পারলাম।